শুরু হতে চলেছে আমাদের নর্থ বেঙ্গল সিরিজের এক নতুন পর্ব। আজকের এই প্রথম পর্বে নিয়ে যেতে চলেছি পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক মেঘমাখা অব্বিট শান্ত গ্রাম শিটংয়ে, যেখানে নীরব সকাল অজস্র গল্প বলে যায় আর গোধূলির আলোয় চা বাগানও মন ছুঁয়ে যায়। কিভাবে যাব, কোথায় থাকবো, খরচ কত, কি কি দেখার আছে, সবকিছুই শেয়ার করব এই পর্বে। তাহলে চটপট শুরু করে দিই আজকের এই সফর। আমি কৌস্তব, আপনাদের হোস্ট। সবাইকে স্বাগত জানাই ট্রেকিং টাইডসের এক নতুন পর্বে। ঘড়ির সময় আড়াইটে বেরিয়ে পড়েছি প্রাথমিক গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য তো আপনারা জেনেই গেছেন অলরেডি, দার্জিলিং এবং তার সাথে আরও কিছু অফবিট ডেস্টিনেশন। এক হাতে লাগেজ আর অন্য হাতে ক্যামেরা থাকায় বাধ্য হয়ে ভরসা নিতে হলো উত্তর কলকাতার পুরনো ঐতিহ্যের চিহ্ন বয়ে চলা এই হাত টানা রিক্সার। প্রাথমিক গন্তব্য শোভাবাজার মেট্রো স্টেশন, তারপর সেখান থেকে স্প্ল্যানেডে নেমে ব্লু লাইন থেকে গ্রিন লাইন চেঞ্জ করে পৌঁছানো হাওড়া স্টেশন। বাড়ি থেকে ক্যাব বা বাসে আসাটা সহজ হলেও আজ এই সুড়ঙ্গ পথটা বেছে নেওয়ার কারণটা সৌরভ। ও আজ মেট্রোতেই আসছে। অবশেষে 3:30টার সময় পৌঁছালাম হাওড়া স্টেশন। উত্তরবঙ্গ যাওয়ার জন্য সাধারণত আমি রাতের ট্রেনই বেশি পছন্দ করি, কিন্তু 23 থেকে 26শে জানুয়ারির ছুটিটা একসাথে পড়ায় রাতের ট্রেনের টিকিট আর পাওয়া যায়নি। তাই শেষমেশ বেছে নিতে হলো বিকেল 4:05-এর এই 12345 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসওয়ে। এর বাকি মেম্বাররা ট্রেনে অলরেডি অনবোর্ডেড, আর নম্রতা তখনও ওয়ার্ক ফ্রম ট্রেন মোডে। ঘড়ি বলছে 4:06, ট্রেন কিন্তু অলমোস্ট রাইট টাইমেই ছেড়েছে। আর এতক্ষণকার সময় কাটানোর একমাত্র ভরসা ছিল এই উনো। হাতের কার্ডগুলোর দিকে তাকালে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে খেলা কিন্তু বেশ জমে উঠেছে। আর এই হলো আমার এই ট্রিপের পুরো টিম। এদের অনেকেই আমার অফিস কলিগ প্লাস কলেজ লাইফের বন্ধু। ঘড়ির কাঁটায় সন্ধে 7টা। ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট জাংশন। যেহেতু রাত 1টায় নামবো, তাই তাড়াতাড়ি ডিনার করে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম কি আর আসে? মনে তখন একটাই ভয়, যদি রাত 1টায় স্টেশন এসে যায় আর আমরা তখনও ঘুমিয়ে থাকি। অবশেষে রাত 1টায় ট্রেন এসে পৌঁছালো এনজেপি জাংশন। আজকে আমাদের রাতের ঠিকানা হতে চলেছে এই এনজেপি স্টেশনের ডরমেটরি। তো ঘড়িতে সময় এখন রাত 1টা। তো আমরা সরাইঘাটে যেহেতু এসেছি, সরাইঘাট এনজেপি নামায় রাতে 1:05। তো যার জন্য এটা রেকমেন্ডেড ট্রেন তো নয় উত্তরবঙ্গ আসার। আমরা টিকিট পাইনি, তাই বাধ্য হয়ে এই ট্রেনে আসতে হয়েছে। যে কোনো ভোরের ট্রেন যেমন কাঞ্চনকন্যা, তারপর দার্জিলিং মেল, এই ট্রেনগুলোই টিকিট পাওয়া মুশকিল হয়, কিন্তু এই ট্রেনগুলোই রেকমেন্ডেড ট্রেন উত্তরবঙ্গ আসার। তো যেহেতু আমরা রাত্রিরে ঢুকেছি, তাই এনজেপি স্টেশনেই আমরা দুটো ডরমেটরি আর একটা সুপার ডিলাক্স রুম নিয়েছি। তো ডরমেটরিতে ঢুকে ওখানে থাকার ইচ্ছে হলো না, যার জন্য আমরা সুপার ডিলাক্স রুমটাতেই 6 জন মিলে আছি, যদিও এখানে 4 জনের অ্যালাওয়েন্স। তো আমরা সুপার ডিলাক্স রুমটাতেই থাকবো। তো কাল সকালবেলায় আমাদের গাড়ি বুক করা আছে। তো গাড়ি আসার পর আমরা এখান থেকে রওনা দেব আমাদের প্রথম ডেস্টিনেশন শিটংয়ের উদ্দেশ্যে। রুমের সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা তা চেক করার গুরু দায়িত্ব ছিল প্রিয়নুজের কাঁধে। তাই জানুয়ারি মাসের রাত 2টোতে সবার আগে ও চেক করে নিল এসিটা ঠিকঠাক চলছে তো। জোকস অ্যাপার্ট, রুম কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। 23শে জানুয়ারির সকালে ঘুম ভাঙলো ট্রেনের হর্নের শব্দে। আজ সারাদিনের অনেক প্ল্যান, তাই চটপট ফ্রেশ হয়ে আর এক রাশ উত্তেজনা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা।
এনজেপি স্টেশনের বাইরে তখনও সেই চেনা ভিড় চোখে পড়েনি। মূলত রাতের বেশিরভাগ ট্রেন তখনও এসে পৌঁছয়নি। সময় এখন 7:11। আমাদের ড্রাইভার দাদা অলরেডি এসে গেছে। তো আমরা চেক আউট করলাম এক্সিকিউটিভ লঞ্চ থেকে আমাদের। তো এখন আমরা যাচ্ছি, ড্রাইভার দাদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে। স্টেশনের বাইরে তার উপর চলছে রেনোভেশনের কাজ। তাই আগে যেখানে স্টেশন থেকে দুপা বেরোলেই গাড়ি পাওয়া যেত, এখন তার জন্য বেশ খানিকটা পথ হেঁটে যেতে হয় বাইরের পার্কিং লট। এখানে আমি লাস্ট ইয়ার মার্চ মাসে এসেছিলাম, তখন থেকে যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে যাতে এখনো চলেই যাচ্ছে। তো প্ল্যাটফর্মটাকে আরো বড় করছে আগে সেটা, এবং প্ল্যাটফর্মের বাইরে জিনিসটাকে ওরা সুসজ্জিত করে সাজাচ্ছে। যারা ট্রেন থেকে নেমে ব্রেকফাস্ট সেরে তারপর রওনা দিতে চান, তারা স্টেশনের বাইরের এই বাজার এলাকাতেও সেটা সেরে নিতে পারেন। এই হলো শেরিং ভাই, আমাদের এবারের ট্রিপের ক্যাপ্টেন কাম গাইড। আর এটা হলো ওনার পেগাসাস। এমনিতেই আমরা প্ল্যান অনুযায়ী 1 ঘন্টা লেটে চলছি, তাই আর দেরি না করে চটপট গাড়িতে লাগেজ লোড করে ঘড়ির কাঁটায় যখন 7:30 বাজে আমরা জার্নি শুরু করবো আমাদের। তো আমাদের প্রাথমিক গন্তব্য তো শিটং, আমাদের যে হোমস্টে আছে সেখানে। তবে আমরা যাবো কিন্তু রোহিণী রোড। আমরা কাশিয়াঙে কিছু সাইট সিন করতে করতে যাবো, যেমন হনুমান টপ এবং ডাউ হিল বেস রোড, এবং আরও যদি সাইডে কিছু পরে আমরা করতে করতে যাবো। তো এই হচ্ছে আমাদের আজকে প্রথম জার্নি। তারপর আবার শিটং থেকে আমাদের সাইট সিন আছে। কিছুক্ষণের মধ্যেই সামনের ল্যান্ডস্কেপটা কিন্তু বদলাতে চলেছে, তাই তার আগে কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। এনজিপি থেকে শিটং যাবার কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না, তাই আমাদের মতো রিজার্ভ গাড়ি একমাত্র ভরসা। তবে যারা দার্জিলিং যেতে চান, এই এনজিপি স্টেশন থেকে শেয়ার গাড়ি কস্ট পড়বে মাথাপিছু ওই 300 থেকে 400 টাকার মতো। আর ক্যাপ্টেন যদি ভালো হয় তাহলে তো কথাই নেই, আমি শেরিং ভাইয়ের ডিটেলস শেয়ার করে দিলাম। নর্থ বেঙ্গলের যে কোনো ট্রিপের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। সমতল পেরিয়ে আমরা এখন পাহাড়ে উঠতে শুরু করেছি। এনজিপি থেকে শিটং এর দূরত্ব কম বেশি ওই 60 কিলোমিটার। আর যেহেতু সাইট সিন করতে করতে যাব, তাই বেশ খানিকটা সময় লাগবে। ঘড়ি কাটা এখন 9:30। তো আমরা জাস্ট ব্রেকফাস্টের জন্য একটু হল্ট নিয়েছি কিছুক্ষণ। দেখি এখানে কি পাওয়া যায়। অলমোস্ট আমরা কাশিয়াং পৌঁছে গেছি, আর মাত্র 30-40 মিনিট লাগবে এখান থেকে। রেস্টুরেন্টে ঢুকতেই দেখলাম গরম গরম চিকেন মোমো তৈরি হচ্ছে, তাই লোভ সামলাতে না পেরে অর্ডার দিয়েই দিলাম। যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছি সেখানে একটা ছোট্ট ব্যালকনি আছে পেছন দিকে, তো যেখান থেকে এই পুরো এনজিপি শহরের ভিউ পাওয়া যায়। জাস্ট অসাধারণ ভিউ এই জায়গাটা থেকে। ওয়েদার যদি ক্লিয়ার থাকতো জিনিসটা আরও ভালো বোঝা যেত, কিন্তু ওয়েদার কুয়াশায় ঢাকা, ওয়েদার একদমই ক্লিয়ার না। আর এখান থেকে হার্ডলি 2-3 কিলোমিটারও ঠিকঠাক দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই গরম গরম চিকেন মোমো টেবিলে হাজির, আর তার সাথে বাকিদের জন্য কফি আর আমার জন্য চা। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল। ব্রেকফাস্ট শেষ করে আবারও রওনা দিলাম আমরা। যত উপরে উঠছি ধীরে ধীরে রাস্তার চরিত্রও যেন বদলাতে শুরু করল। শহরের কোলাহলকে পেছনে ফেলে একদিকে পাহাড়ের ঢাল, অন্যদিকে গভীর সবুজ, আর মাঝখান দিয়ে এই আঁকাবাঁকা পথ। প্রতিটি মোড় যেন নতুন একটা দৃশ্য নিয়ে অপেক্ষা করছিল। আর খানিকটা এগোতেই দূরে চোখে পড়ল কার্শিয়াং এর মেন শহর। পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট ঘরগুলো যেন ঠিক মিনিয়েচার মডেলের বাড়িঘর। বাঁদিকের রাস্তা ধরে সোজা কিছুটা উঠে যাওয়ার পর শুকনো পাহাড়ি ঢাল ছেড়ে চারপাশ ভরে উঠল চা বাগানের সবুজে। আর একটু উঠতেই দূরে দেখা মিলল হনুমানজির মূর্তির, যেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা এক নীরব প্রহরী। পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন
কাশিয়াংয়ের হনুমান টক। দূরে যেই কাশিয়াং শহরের যে ভিউটা আছে না, দূরে এই যে কাশিয়াং শহরের ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, এখান থেকে পুরো মনে হচ্ছে যেন পিস বোর্ডের কিছু বক্স আমরা সেই ছোটোবেলায় যারা খেলতাম না, ওই পিস বোর্ড দিয়ে অনেক বাড়িঘর তো বানাতাম, তো পুরো জিনিসটা ওরকম মনে হচ্ছে। এবং এর সাথে জিগজ্যাগ রাস্তা, জায়গাটা দেখতে অসাধারণ লাগবে, অসাধারণ। যারা এই হনুমান টক বেড়াতে আসবেন তারা এই হনুমানজির মূর্তির পেছন দিয়ে একটা চা বাগানের রাস্তা চলে যাচ্ছে। এই জায়গাটা অবশ্যই একবার ঢু মেরে যাবেন, কারণ জায়গাটা থেকে ভিউ আরও ভালো। ওখান থেকে তো আপনার পুরো শহরটা দেখা যায়, এখানে আপনার পেছন দিকটায় পুরো চা বাগান, প্লাস আপনার এই শহরের যে ভিউটা পাচ্ছেন সেটা তো আছে। তো অনেক ক্লিয়ার ডে এখান থেকে আপনি অসাধারণ কিছু ছবি ক্যাপচার করতে পারবেন, এবং বিউটি তো আছে জায়গাটার। দিস ইজ আ মাস্ট রেকমেন্ডেড প্লেস। তো ঘড়িতে বাজে 11টা, অনেকক্ষণ এখানে ছিলাম আমরা। তো এখান থেকে বেরোলাম প্রায় এক ঘন্টা মতো ছিলাম এখানে। তো এর পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ডাউহিল। আমি যেহেতু আগে এই রাস্তা দিয়ে যাইনি, ডাউহিল রাস্তাটা দিয়ে, তো এটার জন্য ড্রাইভারকে রিকোয়েস্ট করলাম একবার যাওয়ার জন্য, এবং এখান থেকে জাস্ট 10-15 মিনিটের ডিস্টেন্স। হনুমান টপের শান্ত আবহাওয়াটা পেছনে ফেলে ডান দিকের এই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম ডাউহিলের দিকে। এই রাস্তার আলাদাই এক মেজাজ আছে, একটু রহস্য, একটু নিরাপত্তা, আর চারপাশ জুড়ে লম্বা লম্বা গাছের সারি। মনে হচ্ছিল আমরা যেন শুধু এক জায়গা থেকে আরেক জায়গাতেই যাচ্ছি না, ঢুকে পড়েছি এক অন্যরকম গল্পের ভিতরে। ফাইনালি আমরা এসে গেছি ডাউহিলের ভিক্টোরিয়ান গার্লস স্কুলে। 1898 সালে শুরু হওয়া এই স্কুলটা আজও এই পাহাড়ি নিরাপত্তার মধ্যে নিজের একটা আলাদা ঐতিহ্যবাহী রূপ ধরে রেখেছে। জায়গাটা হেভি। ডাউহিল রোডের নামটার সাথেই যেন রহস্য শব্দটা অদৃশ্যভাবে জড়িয়ে আছে। এখানে এসে কারোর মনে হয় এসব শুধুই গল্প, আবার কারোর মতে এই নিরাপত্তার মধ্যে লুকিয়ে রয়েছে অন্যরকম কিছু। আমি সবকিছুকে বিশ্বাসও করি না, আবার উড়িয়েও দিই না। তবে এটুকু বলতে পারি, রাস্তার চারপাশে লম্বা পাইন, ফাঁকা পথ, আর এই অস্বাভাবিক শান্ত অ্যাম্বিয়েন্স সত্যিই আলাদা। তবে একটা কথা বলতেই হয়, এখানে ভয়কে বেশ ভালোভাবেই সাজিয়ে তোলা হয়েছে। যেভাবে গেটের বাইরে সাবধান বাণী, ছবি আর এন্ট্রি টিকিটের এই অ্যারেঞ্জমেন্ট, তাতে আমার তো মনে হয় ভূত দেখার গল্পগুলো অনেকটাই হয়তো রিউমার। তো আমরা ডাউহিল পার্কটা আর ঢুকলাম না, কারণ অলরেডি আমরা লেট হয়েছি কিছুক্ষণ, এবং 12টার মধ্যে আমরা চেষ্টা করছি যদি আমাদের হোমস্টেতে পৌঁছানো যায়, কারণ তারপরে আরও সাইট সিন আছে। তবে এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা করে, এবং যারা আসবেন তারা একবার অবশ্যই ঢু মারবেন পার্কটা। এটা পুরোটাই একটা পাইনের জঙ্গল, এবং পার্কটার মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা রয়েছে পার্কটার মধ্যে। এখানে লেখাও আছে দিস ইজ আ হন্টেড প্ল্যান্টেশন এরিয়া। জানি না কতটা হন্টেড, বাট একটা ওই নেগেটিভ এনার্জি কিন্তু কাজ করে এখানে, এই জায়গাটা। হয়তো সেরকম লোকমুখে প্রচারিত হওয়ার পর থেকে এই জিনিসটা হয়ে এসছে, কিন্তু একটা ওই নেগেটিভ ফিলিংস কাজ করে এই জায়গাটায়। ঘড়ি বলছে 11:30। ডাউহিলের রহস্যমাখা পথকে পেছনে রেখে এবার আমরা এগিয়ে চলেছি আজকের আস্তানার দিকে। हॉन्टेड लाइक क्या है? हॉन्टेड लाइक तो आपको रिस्क में यहाँ पर रात को आना पड़ेगा। अच्छा, एकदम रात 12 बजे उसी टाइम थोड़ा एक ही बार वो करता हूँ शायद। तो अभी अब संदकपू का वो ट्रेकिंग वगैरह आप नहीं करते, पहले करते? अभी तो पहले तो करते थे, अभी तो ट्रैकिंग लाइन में नहीं है। अच्छा, तो अभी सब गाड़ी पे ही चलते हैं। हल्का भी थोड़ा सबका इशू रहता तो सब पहले गाड़ी में चलने के वो करते, तो और अभी फिर गाड़ी ले लिया। वो
वो आपको अगर कोई कांटेक्ट करेगा उसके लिए अरेंजमेंट करने के लिए वो वो सारा हम कर देंगे, एनजीबी टू एनजीबी हो जाएगा। अच्छा। होम स्टे से लेके आपका ट्रैकिंग करना, गाइड, आपको कहाँ स्टे करना, वो सारा सजेस्ट करेंगे। लेकिन आप संदकपुर आएंगे तो ट्रैकिंग का थोड़ा वो करके आएंगे तो थोड़ा अच्छा लगेगा। मतलब गाड़ी में भी अच्छा लगेगा, लेकिन संदकपुर अगर ट्रैक करेंगे तो बहुत अच्छा है। আচ্ছা, এবার একটা কথা আগে থেকেই বলে রাখা ভালো। শিটংয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু একটু এবড়ো খেবড়ো, তাই আমার মতে ছোট গাড়ি হলে যেতে কিন্তু একটু অসুবিধাই হবে। যদিও পাহাড়ে এমন রাস্তা নতুন কিছু নয়, তবু আগে থেকে জানা রইলে সেই অনুযায়ী প্ল্যান করা যায়। যতক্ষণ গার্শিয়াংয়ের রাস্তা ছিল, গার্শিয়াংয়ের রাস্তা তো খুব ভালো ছিল মোটামুটি, কিন্তু শিটংয়ের রাস্তা এখনো পুরো অফরোডিং, মানে হেলতে দুলতে যাচ্ছি, মোটামুটি যা খাবার ছিল সব হজম হয়ে গেছে। তো এই রাস্তা দাদা যা বলছে, লাস্ট 4-5 বছর ধরে এই রাস্তা তৈরি হওয়া কাজ চলেই যাচ্ছে, কিন্তু রাস্তা তৈরি হয়ে ওঠেনি রাস্তা। তো এই রাস্তাটা পুরোটাই অফরোডিং আপ টু অফলারা অব্দি। আমরা কিন্তু অলমোস্ট চলেই এসেছি। বাঁ দিকের রাস্তা দিয়ে আমরা এসে ইউ টার্ন নিয়ে এই ডান দিকের রাস্তা ধরে 100-200 মিটার নিচে গেলেই আমাদের আজকের হোমস্টে। অ্যাট লাস্ট পৌঁছলাম। সকালে যা খেয়েছিলাম মোটামুটি পুরো হজম হয়ে গেছে। তো অ্যাট লাস্ট পৌঁছে গেছি। বিশাল বিশাল অফরোডিং রাস্তা। আমার এখনো কান বন্ধ হয়ে গেছে, এত অফরোডিং। বাট আমার পেছনে ব্যাকগ্রাউন্ড থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন জায়গাটা অসম্ভব সুন্দর, এবং আজকে আমাদের রাত্রির ডেস্টিনেশন হতে চলেছে এই জায়গাটা। আমরা এখন চেক ইন প্রসিডিওরটা কমপ্লিট করি। অলরেডি আমরা প্ল্যান ছিল 12টার মধ্যে ঢুকে যাওয়ার, লাঞ্চ করে যাতে শিটংয়ের বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো কভার করতে পারি, কিন্তু রাস্তায় দেরি তো হয়েই গেছে। তো আমরা অলরেডি কিছুক্ষণ লেট। তো এখন 12:30 বাজে। এখন আমরা চেক ইন প্রসিডিওরটা কমপ্লিট করি, দেন লাঞ্চ করে আমরা আবার বেরোবো শিটংয়ের সাইট সিনের জন্য। এই হচ্ছে শিটংয়ে আমাদের আজকের আস্তানা, শেরপাস সানরাইজ হোমস্টে। চেক ইন করতে গিয়ে যা বুঝলাম, এনাকে খুশি না করতে পারলে কিন্তু নো এন্ট্রি। তো এখন আমি উঠছি। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে, এবং 2টো রুম আছে ট্রিপল শেয়ারিং, এবং সেকেন্ড ফ্লোর থেকে ভিউ তো অসাধারণ। এখানে বসেই সময় কেটে যায়, অসাধারণ ভিউ। অনেক ক্লিয়ারলি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এই হচ্ছে আমাদের রুম, রুম 9। একবার রুম ট্যুরটা দিয়ে দিই আপনাদের। তো এই হচ্ছে রুম। এটা ট্রিপল শেয়ারিং রুম, একটা ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। বেশ ভালোই বড় আছে 3 জনের জন্য। একটা এখানে প্রসাধনের জন্য আয়না রয়েছে, এবং জাস্ট এখানে এখানে চায়ের কেটল দেওয়া আছে, এবং জলের বোতল আর গ্লাস। বিছানার পাশে রয়েছে চার্জিং সকেট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে বাথরুম। গিজার এখানে 24 আওয়ার্সই অ্যাভেলেবল, আর মোটামুটি বেশ বড়ই আছে বাথরুম, এবং পরিষ্কার। 2টা বাজে, 1:30টায় বেরোনোর কথা ছিল। তো গরম জল পাচ্ছিলাম না, তার জন্য চান করতে লেট হয়ে গেছে, এবং এখন যাচ্ছি লাঞ্চ করতে। দেখি লাঞ্চ করে যদি কুইকলি বেরোনো যায় সাইট সিন করার জন্য, নাহলে প্ল্যান চেঞ্জ হলে তো বলছি।
হোমস্টে ইনফরমেশন আমি একটু পরেই শেয়ার করছি। এই হলো এনাদের লাঞ্চের জায়গা। এসে বসতে না বসতেই গরম গরম লাঞ্চ এসে হাজির। লাঞ্চে ছিল ভাত, বেগুনি, ডাল, ডিম কারি, সবজি আর রং বেরঙের পাঁপড়। ঘড়িতে এখন 2:30 বাজে, আমরা অলরেডি লেট। তো এখন আর আমরা সাইট সিনের জন্য বেরোচ্ছি না আজকে এই পাশেরই কিছু জায়গা আমরা পায়ে হেঁটে এক্সপ্লোর করার চেষ্টা করছি। কাল সকাল 8টার মধ্যে আমরা এখান থেকে বেরোবো সাইট সিনের জন্য। এখান থেকে যে সাইট সিনগুলো আছে সেগুলোর জন্য আমরা কাল সকাল 8টার সময় বেরোবো। তো ওখান থেকে বেরিয়ে তারপর বাকি সাইট সিনগুলো করে তারপর আমরা ওখান থেকে চটকপুর যাব। তো এখন আমরা এই লাঞ্চ করে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে এই সাইডের আশেপাশে যদি কিছু সাইট সিন থাকে তো ওইগুলো করতে বেরোবো এখন। কিন্তু সত্যি বলতে এই ভিউ দেখে ঘরে ঢুকে চুপচাপ শুয়ে থাকা সত্যিই মুশকিল। রেস্ট তো হবেই, তবে তার আগে এই হোটেলের ডিটেলসটা একটু শেয়ার করে দিই। আমাদের এক রাতের জন্য পার পার্সন কস্ট করেছিল 1300 টাকা করে, ইনক্লুডিং যেদিন ঢুকছি সেদিনকার লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার, আর তারপরের দিনের সকালের ব্রেকফাস্ট। বনফায়ারের ব্যবস্থা এখানে রয়েছে, তবে বারবিকিউ করা যায় না যেহেতু এখানে বুদ্ধিস্ট মনেস্ট্রি রয়েছে একটা। তবে ওনাদের আলাদা করে বললে চিকেনের স্ন্যাক্সের আইটেম ওনারা প্রোভাইড করে দেন, এবং অবশ্যই তার জন্য এক্সট্রা চার্জ লাগে। অবশেষে এখন বেরোলাম, 3:15 বাজে। অনেক তাড়াতাড়ি বেরিয়েছি আমরা। তো 3:15 বাজে। এখন এখান থেকে পায়ে হেঁটে দুটো জায়গা আছে, একটা হচ্ছে মহলদিরাম টি গার্ডেন আর একটা কিছু মনেস্ট্রি আছে। হেঁটেই যাব পুরো জায়গাটা। দেখি, পুরো খাড়াই রাস্তা উঠতে বেশ ভালো টাইম লাগবে আমাদের। আসার পরে এদিকে ডান দিকে একটা সিঁড়ি আছে, একটা গাড়ি যাচ্ছিল। তো গাড়িটাকে জিজ্ঞেস করলে বললো এটা শর্টকাট হয় মনেস্ট্রির। এই হচ্ছে সেই সিঁড়ি। এদিক দিয়ে আমরা সোজা এসেছিলাম যখন শিটংয়ের হোমস্টেতে আমরা আসছিলাম। আর এই ডান দিকে একটা সিঁড়ি আছে, আর এদিক দিয়ে এদিকে হচ্ছে আমাদের হোমস্টে। তো এই সিঁড়ি দিয়ে এখন উঠে কিছুটা যেতে বললো। ফার্স্ট ডে ট্রেকিং কেমন লাগছে? তো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে অফরোডিং, এটা চারদিকে পুরো ঘন জঙ্গল। রাস্তা বলে এখানে কিছু নেই, বেসিক্যালি এখানে রাস্তা বলে কিছু নেই। ওই মনে হচ্ছে উপরের দিকে মেন রোডটা। পুরো খাড়াই রাস্তা এখানটা, কোনো সিঁড়ি বা কিছু করার নেই, জাস্ট পাথরের উপর দিয়ে হাঁটতে হচ্ছে। মেন রোড দেখতে পেয়েছিস? এখন আমরা মেন রোড দেখতে পাইনি, আওয়াজ শুনতে পাচ্ছি কিছু। যেমন রাস্তা তার সাথে সেরকম ঠান্ডা হাওয়া। সকালবেলা তখন বুঝতে পারিনি এতটা ঠান্ডা। যত বেলা বাড়ছে তত ঠান্ডাটা বেশি করে ফিল হচ্ছে। এই অ্যাট লাস্ট এই সিঁড়িটা পেয়েছি, এটা ক্রস করে মেন রোড। জিজ্ঞেস করে নাও গাড়িটাকে। তো এই সিঁড়ি দিয়ে উঠে আবার কিছুটা ডান দিকে যেতে বললেন,
একটা গাড়ি যাচ্ছিল, গাড়িটাকে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন না একটু ডান দিকে যেতে হবে, তারপর হয়তো মনেস্ট্রি। দেখি কিছুটা আসার পর আবার একটা স্লোপিং রাস্তা আছে, তো এটা মেন রোড, আমরা এদিক থেকে এলাম। তো বাঁ দিকে একটা স্লোপিং রাস্তা উঠে যাচ্ছে, বেশ খাড়াই রাস্তাটা। এখান দিয়ে কিছুটা গিয়ে বাঁ দিকে মনেস্ট্রি। আমাদের পাশ দিয়ে একটা গাড়ি বেরিয়ে যাচ্ছিল, তো ওই সিঁড়ি দিয়ে ওঠার আগে অ্যাকচুয়ালি, তো ড্রাইভার দাদাকে আমরা দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে মনেস্ট্রিটা কোন দিকে। তো ক্ষণেকের জন্য সবাই ভাবলো যে ড্রাইভার দাদা হয়তো আমাদের ছেড়ে দেবে, কিন্তু উনি বললেন যে आप लोग अभी लंच करके निकले हैं ना, तो थोड़ा पैदल चल लीजिए, आप लोगों को एक्सरसाइज भी हो जाएगा। এবার পাহাড়ি মানুষদের ভাষায় প্যাডেল চালনা ইজ ইকুইভ্যালেন্ট টু আমাদের শহরের মানুষদের কাছে 100-200 মিটার ডিস্টেন্সের জন্য অটো নেওয়া। তো প্যাডেল চলে অ্যাট লাস্ট মনেস্ট্রিতে এসে পৌঁছলাম। এই হচ্ছে সেই মনেস্ট্রি। এই হলো পেমারিৎজিন মনেস্ট্রি। আমাদের হোমস্টে থেকে মনেস্ট্রির ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার। মনেস্ট্রি মানেই খুব একটা শান্ত জায়গা, যেখানে আপনি নিজের জোরে কথা বললেও আপনার একটা অস্বস্তি ফিল হয়। তো আমার বরাবরই মনেস্ট্রির অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগে। তো যদিও এতখানি ট্রিক করার পর মনেস্ট্রি এখন বন্ধ, কারণ 5টা-6টার দিকে ওনারা এই মনেস্ট্রিটা খুলে, তখন হয়তো কিছু পুজো টুজো হয় বা কিছু ব্যাপার তা আছে। তবে এখন মনেস্ট্রি বন্ধ, আমরা বাইরে যে দেখি চলে যাচ্ছি। এরপরে দেখি যদি মহলদিরাম টি গার্ডেনে যেতে পারি, তো মহলদিরাম টি গার্ডেনটাও কভার করার চেষ্টা করব। আমি জাস্ট এটা বলেই নামতে যাচ্ছিলাম যে মনেস্ট্রি আজকে বন্ধ, এবারের মতো দেখাতে পারলাম না। তারপরেই দেখলাম পেছন থেকে কয়েকজন আসছেন, তো ওনারা মনেস্ট্রি এখন খুলতে আসছে। তো এত কষ্ট করে যখন এলাম, দেখা তো পেয়েই যাব। মনেস্ট্রি দেখে এবার আমরা রওনা দিচ্ছি মহলদিরাম টি গার্ডেনের দিকে। আজকে সূর্যাস্ত দেখার প্ল্যান সেখান থেকেই। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা প্রায় 25 মিনিট হাঁটার পর এখন এসে পৌঁছলাম মহলদিরাম ভিউ পয়েন্টে, এবং একদম পারফেক্ট টাইমে এসে পৌঁছেছি, কারণ জাস্ট সানসেট হচ্ছে, এবং এই ভিউ পয়েন্ট থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ। এবার দেখাই। দিনের শেষ আলোটা যখন মহলদিরামের এই ঢেউ খেলানো চা বাগানের উপর এসে পড়ছিল, তখন জায়গাটাকে যে কতটা সুন্দর লাগছিল তা হয়তো নিজের চোখে না দেখলে ঠিক বোঝানো যাবে না। পাহাড়ের এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো খুব নিঃশব্দেই আপনার মন জয় করে নেয়। ভিউ পয়েন্টে একটা বসার জায়গাও করা রয়েছে, তো আমরা কিছুক্ষণ এখানে বসে এই সানসেট মুভমেন্টটা খুব উপভোগ করি।
সত্যি বলতে এখনো অবধি আমার দেখা সানসেটগুলোর মধ্যে এটা নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট। মহলগ্রামের সানসেট ভিউ পয়েন্ট দেখে এখন আবার আমরা ব্যাক করছি আমাদের হোটেলের দিকে। তবে ঠান্ডা মারাত্মক। আমি অলমোস্ট 4টে জামা পরে আছি এখানে। এখন শিটং, যাই না কাল চটকপুরে কি হবে, তারপর তো দার্জিলিং। ঠান্ডা মারাত্মক। সকালে বোঝা যাচ্ছিল না, তখন এখন আফটার সানসেট বোঝা যাচ্ছে। যেহেতু পাহাড়ে সন্ধে নেমে এলে সেরাম কিছু আর করবার থাকে না, তাই আমরা ঠিক করলাম বনফায়ারটা দিয়েই আজকের দিনটা আরেকটু জমিয়ে তোলা যাক। আর তার সাথে বিকেলে স্ন্যাক্স ছিল চা আর ভেজ পকোড়া। আর বনফায়ারের আসরটা আরেকটু জমিয়ে তুলতে আমরা শুরু করে দিলাম দমশেরাজ। अरे भाई ये अभी कॉन्वर्सेशन एक्सप्लोर अरे भाई A B C D E F G H I J ঘড়ির কাঁটায় তখন রাত 9:30, আর দেরি না করে চলে এলাম ডিনার করতে। সেদিন ডিনারে ছিল ভাত, রুটি, ডাল আর চিকেনের অপশন। শিটংয়ে আজ আমাদের প্রথম সকাল। জানলার ওপারে মেঘগুলো তখনও আস্তে আস্তে ভেসে বেড়াচ্ছে, আর তার ফাঁক দিয়ে ধীরে ধীরে ধরা দিচ্ছে সূর্যের প্রথম আলো। তবে সূর্য উঠে গেলেও আকাশে মেঘের দখল তখনও বেশ ভালোই ছিল। তাই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়ার আশা একদমই ছিল না। তবে পাহাড়ের আবহাওয়া যে কত তাড়াতাড়ি বদলে যায়, এটাই হয়তো তার প্রমাণ। কিছুক্ষণ আগেও যেখানে সবটাই মেঘে ঢাকা ছিল, হঠাৎই রোদ উঠে চারপাশটা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো, আর সেই সঙ্গে চোখের সামনে ধরা দিল কাঞ্চনজঙ্ঘার চূড়া। গুড মর্নিং ফ্রম শিটং। আমরা এদিকে ঘুরে জাস্ট সানরাইজের ছবি নিচ্ছিলাম। পিছন দিকে হঠাৎই দেখি কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। নিচে হঠাৎ কিছু শোরগোল পড়ল, তো তখন পিছন দিকে তাকাতে দেখি আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হচ্ছে। ইটস আ ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স ফর মি। আমার লাইফে দেখা প্রথম কাঞ্চনজঙ্ঘা। আমি দার্জিলিং এসেছিলাম অনেক ছোট তখন আমি। তারপর আমি লাস্ট ইয়ারে আবার দার্জিলিং আসি, তো তার মাঝে আমার নর্থ বেঙ্গল আসা সেরকমভাবে হয়নি। তো শিটং থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখবো, দ্যাট ইজ আ ইউনিক এক্সপিরিয়েন্স ফর মি। আজকে আকাশ অনেক পরিষ্কার। লাস্ট 4 দিন ধরে আকাশ একদমই পরিষ্কার ছিল না, যা আমি ড্রাইভার দার সাথে কথা বলে জানতে পারলাম। এই দিকের আকাশ ক্লিয়ার না থাকলেও এই দিক থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘার পিকটাকে একটু দেখা যাচ্ছে। প্রথম দিন এসে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতাটা কিন্তু অসাধারণ। সকালের শুরুটা এর থেকে ভালো আর কিই বা হতে পারত। তাই কাঞ্চনজঙ্ঘাকে সামনে রেখেই ব্যালকনিতে 1 কাপ গরম চায়ের সঙ্গে আমরা উপভোগ করছিলাম এই সৌন্দর্য। তবে সময় যে কারোর জন্যই অপেক্ষা করে না। আজ যেহেতু এই হোমস্টেকে বিদায় জানিয়ে আমাদের এগোতে হবে চটকপুরের দিকে, তাই আর দেরি না করে ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম বয়েলড এগ আর ম্যাগি। তবে রুটি এবং পুরি সবজি দুটোর অপশনই রয়েছে কিন্তু। সময় 9:20, আমরা ব্রেকফাস্ট করে চলে এলাম। এবার এই হোমস্টেকে বিদায় জানাবো এবং আমরা শিটংয়ের সাইট সিন যা আছে সেগুলো করে তারপর আমরা চটকপুরের দিকে যাব। চটকপুরে আজকে আমাদের নাইট স্টে আছে। তো হোমস্টেটা তো এমনি সুন্দর, তার সাথে আমরা এখান থেকে সকালে যা ভিউ পেয়েছি কাঞ্চনজঙ্ঘার, এখনও দেখা যাচ্ছে, জানি না হলদারাতে এই ভিউটা থাকবে কিনা।
তো দেখা যাক। আজকের মতো এই পর্যন্তই, তবে গল্প এখানেই শেষ নয়। তাই পরের পর্বে থাকছে কিছু বাকরুদ্ধ করে দেওয়া দৃশ্য, তাই সেটা কিন্তু একদম মিস করবেন না। আজকের জন্য আমি কৌস্তব, সাইনিং অফ।